গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা রানু যদি না হতো। ডিসপেন্সারিটি যে অনেক দিনের পুরনো তা ঘরখানির চেহারা দেখলেই বোঝা যায়। লম্বা লম্বা কয়েকটা ওষুধের আলমারি, তার সামনে ছোট্ট একটা টেবিল, খান কয়েক হাতলওয়ালা পুরনো ধরনের চেয়ার। কোনো ফার্নিচারেই পালিশের বালাই নেই, রং একেবারে কালো হয়ে গেছে। কিন্তু পালিশ না থাক নাই থাকল, ছারপোকা যে অগণতি আছে তাতেই রানুর আপত্তি। এই 15-20 মিনিটের মধ্যেই দুবার চেয়ার বদলেছে রানু, কিন্তু কোনোটি সুখাসন হয়ে ওঠেনি। আচ্ছা, ডাক্তারবাবু এত রোজগার করেন, এই চেয়ারগুলি বদলে ফেলতে পারেন না? গদি আটা তার নিজের বসবার চেয়ারটারই বা দশা কি? বুড়ো ডাক্তারের বোধহয় এই ফার্নিচারগুলির উপর মায়া জন্মে গেছে, কিছুই তিনি বদলাবেন না। শুধু ফার্নিচার না, এই ডিসপেন্সারিটির সবই পুরনো। ডাক্তার পুরনো, কম্পাউন্ডার পুরনো, চাকর পুরনো, দাইটি পর্যন্ত বুড়ি থুরথুরি। ওর বয়সও 60-65 কম হবে না। কাঠের পার্টিশন দেয়া ছোট্ট কেবিনটির মধ্যে সারদা দাই একটি অন্তঃসত্ত্বা স্ত্রীলোকের সঙ্গে সেই থেকে বকবক করছে। ডাক্তারবাবু এই বিকেলবেলায় থাকেন না তা রানু জানে, কিন্তু কম্পাউন্ডারটিও যে কোথায় উধাও হয়েছে তার ঠিক নেই। অথচ কলেজে যাওয়ার সময় রানু এতবার করে বলে গেল, মার মিক্সচারটা তৈরি করে রাখবেন, আমি বিকেলে ফেরার পথে নিয়ে যাব। তা তার গ্রাহ্যই হল না। এই ডিসপেন্সারির ব্যবস্থাই এই রকম। এতদিনের পুরনো কাস্টমার রানুরা, কিন্তু তাদের সঙ্গে মোটেই ভদ্র ব্যবহার করেন না ডাক্তার, কম্পাউন্ডার। কোনোবারই 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে না থেকে এখান থেকে ওষুধ নিয়ে যেতে পারেনি রানু। অথচ বাবা মার ভাবভঙ্গি দেখলে মনে হয় এই ডাক্তার, এই ডিসপেন্সারি ছাড়া শহরে আর কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। বাড়ির যে কারো অসুখে, যে কোনো অসুখে তারা এই বুড়ো ডাক্তার শ্রীপতি দত্তের শরণ নেবেন। কোথায় এই শ্যামপুকুর, আর কোথায় রানুদের বাসা রামকান্ত বোস স্ট্রিট। এতখানি রাস্তা পার হয়ে এই ডিসপেন্সারিতে রানুর বাবা মা চিকিৎসা করাতে আসবেন, তবু কাছাকাছি কোনো ডাক্তারকে দেখাবেন না। মা কদিন যাবৎ জ্বরে ভুগছেন। ডাক্তারবাবু একবার দেখে ওষুধপথ্যের ব্যবস্থা করে দিয়ে এসেছেন। কলেজে যাওয়ার পথে তাকে রিপোর্ট দিয়ে গেছে রানু। তিনি বলেছেন আগের ওষুধটাই চলবে, তাই ফেরার পথে রানু মিক্সচারটা নিয়ে যাবে বলে এসেছে। কিন্তু কোথায় কম্পাউন্ডার, কোথায় বা ওষুধ? শিশিটা ফটিকবাবুর টেবিলের ঠিক আগের মতোই খালি পড়ে আছে। দেখে সর্বাঙ্গ জ্বলে গেল রানুর। কেন, তারা কি পয়সা দিয়ে ওষুধ কেনে না? কিছু টাকা মাঝে মাঝে বাকি পড়লেও 2-1 মাসের মধ্যেই তারা শোধ দেয়। এত অবজ্ঞা অবহেলা কেন তাদের উপর? বাবাকে এবার সে পরিষ্কার বলে দেবে, ও ডাক্তারখানা থেকে ওষুধ আনতে হয়, তুমি আনো গিয়ে, আমি আর পারব না। সত্যি কলেজ থেকে ফিরে এসে এমন বিকেলটা নষ্ট করতে কার ইচ্ছে হয়, বিশেষ করে এই ফাল্গুনের বিকেল? কথা ছিল গোঁসাইপাড়া লেনে আজ রানু তার বন্ধু হেনাদের বাড়ি হয়ে যাবে। হেনার মাসতুতু ভাই সুনীল দা আসবে সেখানে। নামটা মনে পড়তেই মুখে একটু হাসি ফুটল রানুর। সুনীলকে আজকাল আর সে সুনীল দা বলে ডাকে না, মুখে কিছু বলে না, মনে মনে নাম ধরে ডাকে। অন্য সকলের সামনে এখন অবশ্য আপনিই বলে, কিন্তু আড়ালে তারা দুজনে দুজনের তুমি। যদিও সুনীলের বয়স 23 আর রানুর 17। যদিও সুনীল 1 বছর আগে MA পাশ করে চাকরিতে ঢুকেছে, আর রানু এখনো মাত্র 2nd ইয়ারের ছাত্রী, তবু বিদ্যা আর বয়সের সব ব্যবধান তারা মাত্র বছর 1.5-এর আলাপ পরিচয়ের পরই পার হয়ে এসেছে। ঢং করে দেয়ালের ঘড়িটা একটা শব্দ হল, 5:30। ইস, 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। অবশ্য যতক্ষণ রানু না যাবে সুনীল তার জন্য অপেক্ষা করেই থাকবে। তবু ভদ্রতা বলে একটা কথা আছে তো, যে ছেলে ভালোবাসে তার সঙ্গেও সময়টা ঠিকই রাখতে হয়। আজকে অবশ্য বেশি দেরি করত না রানু। মার অসুখ, সংসারের কাজকর্ম গুছোতে হবে, ভাই বোনগুলিকে দেখতে হবে, দেরি করবে কি করে?
কিন্তু দেরি না করলেও 2-4 মিনিটের জন্য দেখা তো হতো, 2-একটা কথা তো হতো। বুড়ো ফটিক কম্পাউন্ডার সব মাটি করে দিল। সারদাদি, রানু এবার অধীর হয়ে বুড়ি দাইকে ডেকে উঠল। কি বলছ? পার্টিশনের আড়াল থেকে জবাব দিল সারদা। আচ্ছা, ফটিকবাবু কি আজ আর ফিরবেন না? সারদা বলল, একটু সবুর করো দিদি, এই এলো বলে। রানু অসহিষ্ণু ভঙ্গিতে বলল, তুমি তো সেই কখন থেকে বলছো এলো বলে এলো বলে, আমি আর কতক্ষণ বসে থাকব? সারদা হেসে বলল, যা বলেছ, তোমাদের বয়সে একা একা বেশিক্ষণ বসে থাকা যায় না। এসো, ভেতরে এসো। রানু রাগ করে উঠে গিয়ে কামরার দৌড়টা ঠেলে দিয়ে বলল, কোথায় গেছে সত্যি করে বলো। সারদা বলল, বলে তো গেছে কটা ইঞ্জেকশন আনতে চললুম। আসবার পথে বোধহয় বাসায় যাবে, চাটা খেয়ে আসবে। বউয়ের কথা মনে পড়েছে। বিরক্ত হয়ে রানু ফিরে যাচ্ছিল। সারদা উঠে এসে হাত ধরে তাকে ভেতরে নিয়ে গিয়ে টুলের উপর বসিয়ে দিল। একটু সংকুচিত হয়ে উঠল রানু। ডিসপেন্সারির দায়ের এতটা ঘনিষ্ঠতা সে পছন্দ করে না, কিন্তু কিছু বলবার জো নেই। সারদা দাই শুধু তাকে হতে দেখেনি, হওয়ার সময় সাহায্য করেছে। ঠাকুমা দিদিমার বয়সী, মাথার চুল বেশিরভাগই পাকা, ঘাড়ের কাছে বড় একটা খোঁপা করে জড়িয়ে রেখেছে। বেশ মোটাসোটা মাংসল চেহারা, গায়ে সাদা একটা জামা, তাকে ব্লাউজ বললেও চলে, আবার পুরুষের ফতুয়াও বলা যায়। পরনে কালো ফিতে পেড়ে শাড়ি। সারদা বাল বিধবা, ছেলেপুলে কিছু নেই, নিকট আত্মীয় স্বজনও না। রানু টুলের ওপর বসতেই তার পাশের স্ত্রীলোকটি তাড়াতাড়ি উঠে দাঁড়াল। বছর 40 হবে বয়স, নিম্ন শ্রেণীর গরিবের ঘরের বউ। আধময়লা শাড়িখানা দেখলেই তা বোঝা যায়। কিন্তু মাগো, কি বৃষ্টি না হয়েছে! এই অবস্থায় বেরিয়েছে কি করে? লজ্জা টজ্জাও নেই? স্ত্রীলোকটি বলল, আমি তাহলে যাই দিদি। সারদা বলল, হ্যাঁ এসো, এখনো দেরি আছে। ও ব্যথা সে ব্যথা নয়, পুরনো পোয়াতে অত ঘাবড়াচ্ছ কেন? স্ত্রীলোকটি এবার হাসল। ঘাবড়ে আর কি করব দিদি। পেছনের ছোট দরজা দিয়ে সে এবার বেরিয়ে গেল। সারদা বলল, অমন করে কি দেখছ? এই অবস্থা তোমারও একদিন হবে। রানু আরক্ত মুখে বলল, যাও, ওসব বাজে ঠাট্টা আমার ভালো লাগে না। সারদা হেসে বলল, বাজে নয় দিদি, বাজে নয়। আর বড় জোর 2-1 বছর, তারপর তোমাকেও অমনি সুখের বোঝা নিয়ে আসতে হবে এখানে। রানু রাগ করে উঠে যাচ্ছিল। সারদা তাকে ফের টেনে বসালো। তারপর হেসে বলল, অবশ্য এখানে না এসেও পারবে। বুড়ি দায়ের কাছে আর আসবে কেন? বড় বড় হাসপাতালেই যেতে পারবে। তোমার মা তো এখন খালাস হতে হাসপাতালেই যায়। তোমার বাড়ি কিন্তু যা করবার আমরাই করেছিলাম। রানু বলল, তা তো অনেকদিন শুনেছি। সারদা রানুর চোখের দিকে তাকিয়ে হাসল। ঘোড়ার ডিম শুনেছ, আসল কথা কিছুই শোনোনি। সে কি কম কেলেঙ্কারি? বাপরে বাপ, মনে হলে এখন আমার গা কাঁটা দিয়ে ওঠে। এতক্ষণে রানুর কৌতূহল হল। সারদার দিকে আরেকটু সরে এসে বলল, কি ব্যাপার বলো তো, কি হয়েছিল? শুনবে? আচ্ছা শোনো, এখন আর শুনতে বাধা কি, এখন তো সবই বুঝতে শিখেছ। অত ভূমিকা করছো কেন সারদাদি? যা বলবার বলে ফেলো, সত্যি সত্যি কি হয়েছিল? সারদা পরম কৌতুকের স্বরে বলল, কি হয়েছিল? কিছুই আর হওয়ার জো ছিল না দিদি। যা একখানা কাণ্ড বাঁধিয়েছিল তোমার বাপমা, তাতে তোমাকে আর এই পৃথিবীতে আসতে হতো না। রানু ভুরু কুঁচকে বলল, তার মানে? মানে আবার কি? মানে বুঝি কিছুই বোঝনি? খুব ভালো করেই বুঝেছ। কে কতটুকু বোঝে না বুঝে মুখ দেখলে আমরা টের পাই। রানু ব্যাকুল হয়ে বলল, না না, গোড়া থেকে সব খুলে বলো দিদি। সত্যি বলছে, আমার কাছে সব হেঁয়ালির মতো লাগছে। সারদা হাসল। হেঁয়ালি তো বটেই। মানুষের জন্ম হেঁয়ালি, মানুষ নিজে একটা হেঁয়ালি, দুনিয়া শুদ্ধ তো হেঁয়ালিরই মেলা। একটু থেমে সারদা বলল, তোমার বাপের নাম তো হেমাঙ্গ বোস আর মার নাম কমলা, তাই না? দেখো কিরকম মনে রেখেছি। রানু একটু অসহিষ্ণু হয়ে বলল,
নাম দুটো মনে রাখা এমন কি আর শক্ত? তাছাড়া অসুখ বিসুখ হলে ওরা তো তোমাদের এখানেই আসেন। সারদা তেমনি তরল স্বরে বলল, কেবল নাম কেন, কীর্তিকাহিনীর সব কথাই মনে আছে। তোমার কত বয়স হলো? 17-18 না? 18 এখনো হয়নি। হ্যাঁ হ্যাঁ, 17ই হবে। প্রথম দিনটির কথা বেশ মনে আছে আমার। ঠিক এরকম সময়, কি এর চেয়ে আরেকটু বেশি বেলা গেছে। তখন তোমাদের বাসা ছিল শ্যামবাজার স্ট্রিটে। তোমাদের মানে তোমার ঠাকুরদার। 60-এর কাছাকাছি বয়স, তবু বেশ লম্বা চওড়া জোয়ান চেহারা। ভদ্রলোক প্রায় হাঁপাতে হাঁপাতে ডিসপেন্সারিতে ঢুকলেন। ঘর ভরা রোগী, তবু ডাক্তারবাবু সব ফেলে তার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, কি হয়েছে আপনার? তিনি বললেন, সর্বনাশ হতে বসেছে, আমার বৌমার খুব অসুখ, আপনি এক্ষুনি চলুন। সারদা একটু থেমে রানুর মুখের দিকে তাকিয়ে হাসল। রানু অসহিষ্ণু হয়ে বলল, হাসছ কেন? এখন হাসছি, তখন কি আর হাসবার জো ছিল? ডাক্তারবাবু তোমার ঠাকুরদাকে ধমক দিয়ে বললেন, কি হয়েছে ব্যাপারটা বলুন আগে। তখন তোমার ঠাকুরদা বললেন, তোমার মা 3 মাসের পোয়াতি, কিন্তু হঠাৎ ব্লিডিং হচ্ছে আর পেটে অস্বাভাবিক যন্ত্রণা। ডাক্তারবাবু আমাকে বললেন, চলো সারদা, দেখে আসি, তুমি তো এসব ব্যাপারে আমার চেয়ে ওস্তাদ। এই তো এখান থেকে ওখানে হেঁটেই গেলাম আমরা। গিয়ে দেখি তোমার মা যন্ত্রণায় মেঝেয় গড়াগড়ি যাচ্ছে। তোমার ঠাকুরমা কি করবেন বুঝে উঠতে পারছেন না। তোমার মাকে দেখে আমার ভারী মায়া হলো। আহা, বাচ্চা মেয়ে, ঠিক তোমারই বয়স, কি একটু কমও হতে পারে। আমি কাছে এগিয়ে গেলাম, দেখেই আমার কেমন যেন সন্দেহ হলো। ডাক্তারবাবুকে বললাম, ব্যাপার সহজ নয়। ডাক্তারবাবু গম্ভীর মুখে বললেন, পানের কৌটো থেকে একটা পান বার করে মুখে পুরল সারদা। খানিকটা তামাক পাতা সেই সঙ্গে দিয়ে নিশ্চিন্ত মনে চিবুতে লাগল। রানু অধীর হয়ে বলল, তারপর? তারপর আর বেশি কিছু শুনে তোমার কাজ নেই দিদি। ডাক্তারবাবু প্রায় ধমকে উঠলেন, এমন হলো কেন? এমন তো হওয়ার কথা নয়। তোমার ঠাকুরদা ঠাকুমা বললেন, আমরা তো কিছুই জানি না ডাক্তারবাবু। আপনার ছেলে নিশ্চয়ই সব জানে, ডাকুন তাকে। কিন্তু তোমার বাবাকে কোথাও পাওয়া গেল না। তখনই ডিসপেন্সারি থেকে ওষুধ আনিয়ে দেওয়া হলো। তোমার মাকে খানিকটা সুস্থ করে আমরা বেরিয়ে এলাম। পরদিন ফের রোগী দেখতে গিয়ে ডাক্তারবাবু তোমার বাপকে পাকড়ে ধরলেন, কি করেছ সত্যি করে বলো। রানু রুদ্ধশ্বাসে বলল, তারপর? 23-24 বছরের জোয়ান ছেলে, কিন্তু ডাক্তারবাবুর ধমকে ভয়ে একেবারে কেঁচো। ডাক্তারবাবু সহজপাত্র নন, সব কথা তার কাছ থেকে বের করে নিয়েছিলেন। আমাদের কাছে আসবার আগে তোমার বাবা আরেক গুণধর ডাক্তারের ওষুধ খাইয়েছিল তোমার মাকে। তাও কি একবার, 3-3 বার। একদিনে ডিসপেন্সারির মধ্যেই ডাক্তারবাবু আর আমি দুজনে মিলে তোমার বাবাকে ফের ধরে বসলাম। কেন এমন কর্ম করতে গিয়েছিলে বাপু? এই তোমাদের প্রথম সন্তান। ছোকরা আমতা আমতা করে কত কথাই না বলল। সবে বিয়ে পাশ করে বেরিয়েছে, চাকরি বাকরি হয়নি, ছেলেপুলে হলে খাওয়াবে কি? তাছাড়া এত অল্প বয়সে ওসব ঝামেলা বাড়ুক, সে আর তার স্ত্রী তা কেউ চায়নি। তাদের জীবনের আরও অনেক স্বাদ আহ্লাদ আছে। বউকে সে পড়াবে, পাশ পরীক্ষা দেওয়াবে। রানু উঠে দাঁড়াল। সারদা বলল, চললে? তা দিদি, বড় প্রাণের জোর তোমার। যা দশা হয়েছিল তাতে কেউ আশা করিনি তুমি তাজা অবস্থায় পেট থেকে পড়বে। মেয়ে মানুষের জান, তাই বেঁচেছ। ছেলে হলে বোধহয় আর রক্ষে পেতে না। রানু কোনো কথা না বলে দৌড় ঠেলে বেরিয়ে আসতে যাচ্ছিল। সারদা বলল, এসব কথা তোমাকে যে বললাম তা যেন আবার তোমার বাপ মাকে বলে দিও না, লজ্জা পাবে। আপদ বিপদ সব চুকে গেছে, তাই আজ গল্পটা বললাম। বেঁচে থাকো, সুখে থাকো। আহা, সন্তান যে কি জিনিস। কথা শেষ না করে একটা দীর্ঘশ্বাস চাপল সারদা। রানু কামরা থেকে বেরিয়ে এসে দেখে কম্পাউন্ডার ফটিকবাবু তার ছোট ডেস্কটির ধারে গিয়ে বসেছেন। রানুকে দেখে ফোকলা মুখে একগাল হেসে বললেন, এই নাও দিদি, তোমার মার ওষুধ। দেরি দেখে খুব রেগে গিয়েছিলে বুঝি? দাগ কাটা মিক্সচারের শিশিটা রানুর হাতে তুলে দিয়ে ফটিকবাবু জিজ্ঞাসা করলেন,
কেমন আছে তোমার মা? রানু সংক্ষেপে জবাব দিল, ভালো। তারপর ডাক্তারবাবুর টেবিলের ওপর থেকে বই খাতাগুলি তুলে নিয়ে তাড়াতাড়ি ডিসপেন্সারি থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে প্রথমেই তার মনে হল এই পৃথিবীতে সে জোর করে এসেছে, তার আসবার কোনো কথা ছিল না, কেউ তাকে চায়নি। সে যাতে না আসে তার জন্যে সবাই প্রাণপণে চেষ্টা করেছে। কি হতো যদি সে না হতো, যদি সে না আসত? ট্রামে বাসে অফিস ফেরত কেরানিদের ভিড়। তার বাবাও কেরানি। ট্রাম বাসে উঠল না রানু, হেঁটে হেঁটে বাড়ির দিকে চলল। ভারী অদ্ভুত কথা, পৃথিবীতে তার অস্তিত্ব একান্ত আকস্মিক। সে না হতেও পারত, সে না আসতেও পারত। গোসাইপাড়া লেন ছাড়িয়ে এলো রানু। সুনীলের খোঁজে আজ আর হেনাদের বাড়িতে তার যেতে ইচ্ছে করল না। গেলে অবশ্য এখনো দেখা হয়। সুনীল তার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে বসে থাকবে। থাকুক, কি হবে দেখা করে? রানু যদি না হতো তাহলে কেই বা দেখা করতে যেত? এই পৃথিবীতে তার না আসবার, না থাকবার কথাই তো সবচেয়ে বেশি ছিল। এই যে সন্ধ্যাবেলায় এমন আলোয় ভরা, লোকজন ভরা শহরের পথ দিয়ে সে হেঁটে চলেছে, এই চলবার তো কোনো কথা ছিল না। ঠিক ইচ্ছে করে নয়, নেহাতি অভ্যাসের বশে নিজেদের গলিতে ঢুকে পড়ল। ঠিক অন্য দিনের মতোই বাড়ির সামনে এসে রুদ্ধ দরজার কড়া নাড়ল। কিন্তু আজকের রানু আর অন্য দিনের রানু সম্পূর্ণ আলাদা। আজকের রানু আর পুরোপুরি এই পৃথিবীর মেয়ে নয়, এমন এক জগতের যেখানে কেউ নেই, কিছুই নেই। কড়া নাড়ার শব্দে একটি কিশোরী মেয়ে এসে দোর খুলে দিল। রানুর বোন বুলু, বছর 14 বয়স, দেখে অতটা মনে হয় না। রানুর মতো অমন স্বাস্থ্যবতী নয়, সুন্দরীও নয়, দেখতে যেমন কালো তেমনি রোগা। বুলু সাগ্রহে বলল, দিদি এলি? এত দেরি করলি যে? রানু রুক্ষ স্বরে বলল, দেখছিস না হাতে ওষুধ, দেরি করেছি কি সাধে? ডিসপেন্সারিতে গিয়েছিলাম। বুলু বলল, ও, মার জ্বর অনেক কমেছে দিদি, কিন্তু ভারী দুর্বল, মাথা তুলতে পারছে না। রানু অসহিষ্ণু হয়ে বলল, আচ্ছা আচ্ছা, নে ওষুধটা এবার খাইয়ে দে গিয়ে। বুলু একটুকাল অবাক হয়ে বলল, কি হয়েছে তোর? একেবারে ঝগড়া মুখে করে মিলিটারি মেজাজ নিয়ে এসেছিস? রানু বলল, তোকে আর বকবক করতে হবে না, যা বললুম তাই কর গিয়ে। বুলু আর কোনো কথা না বলে সামনে থেকে সরে গেল। ভেতরের দিকে আর একটু যেতেই রানুর ছোট দুটি ভাই বঙ্কু রঙ্কু এগিয়ে এলো। দুজনের খোলা গা, পরনে হাফ প্যান্ট, রোগাটে চেহারা। একজনের বয়স বছর 10, আর একজনের 7। বঙ্কু বলিল, দিদি, আমার খাতা পেন্সিল এনেছ? রানু ঝাঁঝালো ধমকের সুরে বলল, খাতা পেন্সিল আনবার কর্তা কি আমি? বাবাকে বলতে পারিস নে? রঙ্কুর লোভ ছিল লজেন্সের উপর। নিজের হাত খরচের পয়সা থেকে দিদি এক একদিন 2-1 আনার লজেন্স কি বিস্কুট তাদের জন্য কিনে নিয়ে আসে। কিন্তু আজ দিদির মেজাজ দেখে রঙ্কু আর তার দিকে ঘেঁষতে সাহস পেল না। একতলা পুরনো বাড়ি, গুনতিতে 3খানা ঘর। কলেজে পড়া বড় মেয়ে বলে রানুর ভাগ্যে পুরোপুরি 1খানা ঘরই জুটেছে। অন্যদিন কলেজ থেকে ফিরে এসে নিজের ঘরে না গিয়ে রানু মার কাছে এসে বসে, তার চুলের মধ্যে আঙুল বুলিয়ে দেয়, জোর করে ধমক দিয়ে ওষুধপথ্য খাওয়ায়। কিন্তু আজ আর এসব করবার তার প্রবৃত্তি হল না। কেন করবে? এই সংসারে রানুকে তো এরা কেউ চায়নি, সে জোর করে এসেছে। সে অনাহুতা, অবাঞ্ছিতা। অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ঘরটিতে গিয়ে ঢুকল রানু। তক্তপোষের শিওরে ছোট একখানি টেবিল, তার উপর বই খাতাগুলিকে সশব্দে নামিয়ে রাখল। একপাশে সস্তা দামের একটা র‍্যাক, কলেজের বই খাতা সাজানো, সুনীলের দেওয়া কয়েকখানি গল্প কবিতার বইও আছে। অন্যদিন ঘরে এসে রানুর টেবিল আর র‍্যাকটা একটু গুছিয়ে রাখে, রঙিন চাদরে ঢাকা বিছানাটা ঝাড়ে, কিন্তু আজ আর সেসব কিছুই করল না। ঘরে আলো জ্বালল না, অন্ধকার ঘরে আঝাড়া বিছানায় টান হয়ে শুয়ে পড়ল। এই ঘরে সে নাও আসতে পারত,
একান্ত নিজস্ব এই বিছানাটুকুতে শুয়ে সে নাও থাকতে পারত। সত্যি তার থাকাটাই আশ্চর্য, তার থাকবার কোনো কথা ছিল না। একটু বাদে বুলু এসে ঘরে ঢুকল, সুইচ টিপে লাইট জেলে দিয়ে বলল, দিদি অমন করে শুয়ে পড়লি যে, মা তোকে কতবার ডাকল? রানু বলল, ডাকুকে, বল গিয়ে আমার শরীর খারাপ করেছে। তাড়া খেয়ে বুলু ঘর থেকে বেরিয়ে গেল। একটু বাদে এক হাতে চায়ের কাপ আরেক হাতে মুড়ির বাটি হাতে নিয়ে বুলু ফের এসে দাঁড়ালো রানুর কাছে, বলল, নে দিদি খা। রানু বলল, মুড়ি নিয়ে যা, মুড়ি খাবো না, চায়ের কাপটা রাখ ওখানে। তারপর বোনের হাত থেকে কাপটা নিয়ে হঠাৎ রানু জিজ্ঞাসা করল, আচ্ছা বুলু, আমি যদি না হতাম তাহলে কি হতো রে? বুলু বলল, কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি নে। সত্যি ও কি করে বুঝবে? ওর তো কিছু বোঝবার কথা নয়। রানু আরেকটু পরিষ্কার করে বলল, মানে যদি আমি পৃথিবীতে না আসতাম, না জন্মাতাম। কি মাথা খারাপের মতো যাতে বলছিস? আমি যাই, এবার অনেক কাজ আছে, রান্নাবান্না সারতে হবে, তুই খেয়ে নে। মায়ের মতো গিন্নিপন্নার ভঙ্গি করে বুলু বেরিয়ে গেল। রানু মনে মনে ভাবল, সত্যি ওকে বোঝানো যাবে না, নিজের দুঃখ শুধু ওকে কেন, কাউকেই বোঝাতে পারবে না রানু। পাশের ঘরে বিছানায় শুয়ে শুয়েই মা কয়েকবার ডাকলেন, রানু এখানে আয়, আয় আমার কাছে। রানু প্রত্যেকবারই সে ডাক শুনল, কিন্তু একবারও সাড়া দিল না। কি করে যাবে? যেতে তার প্রবৃত্তি হচ্ছে না যে। কি করে তাকাবে মায়ের মুখের দিকে, চোখের দিকে? তাকালে নিজের মাকে কি সে আর দেখতে পাবে? পাবে না, কিছুতেই পাবে না। যে রানুকে চায়নি, হওয়ার আগেই সরিয়ে দিতে চেয়েছে, তাকে কি করে মা বলে ভাবতে পারবে রানু? কিছুতেই পারবে না। খানিক বাদে রানুর বাবা হেমাঙ্গ অফিস থেকে বাসায় ফিরল। শুয়ে শুয়েই সব টের পেল রানু। শুয়ে শুয়েই শুনতে পেল বাবা তার কথা জিজ্ঞাসা করছে, শরীর খারাপ হয়েছে? কেন, কি হয়েছে রানুর? মা বলেছে, কি আবার হবে, সব কথাই তোমার শোনা চাই না? অন্যদিন পড়া রেখে রানু বাবার হাত মুখ ধোবার জন্যে জল, গামছা, স্যান্ডেল এগিয়ে দেয়, চা করে। কিন্তু আজ আর উঠে সে বাবার সামনে গেল না। কেমন যেন একটা বীতস্পৃহা আর বিদ্বেষ বোধ করছে রানু। কার সামনে গিয়ে দাঁড়াবে? কি করে তাকাবে আজ সে বাবার মুখের দিকে? সে মুখে কি রানু আজ একজন হিংস্র খুনির মুখই দেখতে পাবে না? নিজের স্বার্থের জন্যে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে 17 বছর আগে তাকে যে লোকটি একেবারে মুছে ফেলতে চেয়েছিল, যাতে সে না আসতে পারে, তার জন্যে প্রাণপণে যে বাধা দিয়েছে, তার উপর কোনো মমতাই আজ আর বোধ করল না রানু। বরং তীব্র এক ধরনের দেশ আর জিঘাংসায় তার মন ভরে উঠল। কিছুক্ষণ বাদে চাটা খেয়ে হেমাঙ্গ রানুর ঘরে ঢুকল। আলোটা জেলে দিয়ে মেয়ের বিছানার পাশে এসে দাঁড়াল হেমাঙ্গ। পাশ ফিরে শুয়ে আছে রানু। তার দিকে একটুকাল তাকিয়ে থেকে বলল, কিরে, তোর নাকি শরীর খারাপ হয়েছে? রানু বাবার দিকে পেছন ফিরে শুয়ে অস্ফুট স্বরে বলল, তাহলে আজ আর পড়াশোনা করে কাজ নেই, রাত জাগিস নে, সকাল সকাল দুটি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়, শরীর ঠিক হয়ে যাবে। একটু বাদে হেমাঙ্গ নিজের মনেই বলল, যাই দেখি একটু হাতিবাগানের দিকে। হরেন দত্ত বলেছিল আজ গোটা 10 টাকা দেবে, দেখি পাই নাকি। মাসের শেষ কটা দিন যেন আর কাটতে চায় না। অসুখ বিসুখে অস্থির হয়ে গেলাম, আর পারি নে বাপু। ডাল ভাত আর বড়া ভাজা হয়ে গেছে, গরম গরম খেয়ে নিগে যা, খেলেই শরীর একটু ভাল লাগবে দেখিস। হেমাঙ্গের জুতোর শব্দ বাড়ির সদর পর্যন্ত গিয়ে মিলিয়ে গেল। ঠিক মার মতোই বাবার গলা মাঝে মাঝে স্নেহ কোমল হয়ে ওঠে। কিন্তু আজ আর এই স্নেহে রানুর মন ভিজল না। তার মনে হল সব ভান, সব মিথ্যে। সে আকস্মিকভাবে বেঁচে গেছে বলেই তার উপর বাবা মার এই স্নেহ, এই দয়ামায়া। কিন্তু 17 বছর আগে তো ওদের মনে একটু দয়ামায়া ছিল না। ওরা তো চাননি রানু হয়, রানু বেঁচে থাক। ওরা তো তাকে সাধ করে আদর করে ডেকে আনেননি, বরং বারবার বাধা দিয়েছেন। এখনকার এই স্নেহ মমতার কোনো মানেই হয় না।
রানুদের বাসায় একটা নেড়ি কুকুর আছে। কে যেন জব্দ করবার জন্যে তাদের বাসায় বাচ্চাটাকে ফেলে গিয়েছিল। বাবা তাকে অনেকবার দূর দূর করেছেন, নিজে হাতে করে বড় রাস্তায় ছেড়ে দিয়ে এসেছেন, তবু বাচ্চাটা আবার ফিরে এসেছে। এখন বাবা নিজের হাতেই তাকে ভাত তরকারি আর মাছের কাঁটা দেন। এ বাড়িতে রানুর আদরও সেই অভ্যাসের আদর, সেই নেড়ি কুকুরের কেড়ে নেওয়া আদর। এই আদর সে চায় না, চায় না। আমি খাবো না, কিছুতেই খাবো না। রোজ রোজ ডাল দিয়ে কেন খাবো? বারে। হঠাৎ চমক ভাঙল রানুর। রান্নাঘর থেকে রঙ্কুর নাকে কান্না শোনা গেল। 7-8 বছর বয়স হয়েছে, কিন্তু খাওয়া নিয়ে আজও কোঁদল গেল না। রানু মনে মনে ভাবল। বুলু ভাইয়ের গলা অনুকরণ করে বলল, না খাবি তো উঠে যা, রাজপুত্তর এসেছেন, ডাল ভাত রোচে না মুখ দিয়ে। রানুর মা পাশের ঘরে বিছানায় শুয়েই চেঁচিয়ে উঠল, কি হয়েছে রে বুলু? হয়েছে কি তোদের? ডাকাত পড়েছে নাকি? বাবারে বাবা, চেঁচিয়ে মেঁচিয়ে একেবারে অস্থির করে তুলেছে। বুলু বলল, আমাকে রাগ করছো কেন মা? বঙ্কু রঙ্কু কেউ শুধু ডাল দিয়ে খেতে চাইছে না। বঙ্কু প্রতিবাদ করে উঠল, আই চোদ্দি, আমার নামে নালিশ করছিস যে? আমি কি করলাম? বুলু তাকেও রেহাই দিল না, বলল, না, উনি বিষ্ণুদেবের গোড়ায় এসেছেন, নালিশ করবে না। তুইও তো ভাত খাচ্ছিস রে, কেবল ঠেলে ঠেলে একপাশে সরিয়ে রাখছিস। রানুর মার আর সহ্য হল না, আরো জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, ঠাস ঠাস করে গোটা কয়েক চড় মার তো বুলো, চড় মার। তারপরে কান ধরে দুটোকে ঘর থেকে বের করে দে। দরকার নেই ওদের খাবার। ডাল দিয়ে খেতে পারবি নে? তোদের জন্য পোলা মাংস কোত্থেকে আসবে শুনি? আর একজনকেও বলি, কি আক্কেল খানা তোমার? শিয়াল কুকুরের মতো শুধু জন্ম দিয়েই খালাস। ওরা কি খাবে, কি পরবে, তার যদি একটু খোঁজ নেয়, আমি শুয়ে শুয়ে আর কদিক সামলাবো? রানু এবার তক্তপোষের উপর বসে আঁচলটা ঠিক করে নিতে নিতে বলল, মা আর চেঁচিও না, অত চেঁচালে তোমার অসুখ বাড়বে। রানুর মা বলল, বাড়ে বাড়ুক, মরলে এখন আমার হাড় জুড়োয়। যতদিন থাকবো সবগুলি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। যন্ত্রণা সয় না, এর চেয়ে 7 জন্ম বাঁজা হয়ে থাকাও ভালো বাপু। রানু ডাকল, মা। কে? আচ্ছা, তুমি যে ও কথাগুলি বললে তা কি সত্যি? কোন কথাগুলি? আমরা যদি না হতুম তাহলে তোমাদের কি সত্যি ভালো লাগতো? ও, সে কথা বুঝি তোমার কানে গেছে? লাগতই তো, খুব ভালো লাগতো। বলে রানুর মা ফিক করে হেসে ফেলল। শীর্ণ মুখ, শুকনো ঠোঁট, তবু মার মুখের হাসিটুকু কি মিষ্টি। রানু অপলকে একটু বসে সেই মুখের দিকে তাকিয়ে রইল। না, এই সুখ স্নিগ্ধ হাসির মধ্যে 17 বছর আগেকার কোনো অপরাধের স্মৃতির চিহ্ন আর খুঁজে পাওয়া যায় না। রানু এবার উঠে দাঁড়াল। কোথায় যাচ্ছিস? যাই দেখি রান্নাঘরে। শোনো না, কিরকম চাপা ঝগড়া চলছে 3 জনের মধ্যে। যা দেখ, গিয়ে ভুলে টুলে খাওয়াতে পারিস নাকি, আর তুইও দুটো খেয়ে নিস। রানু মুহূর্তকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণের সব তার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন বাবা মা তখন তাকে চাননি, কেন তারা এখনও রানুদের সমস্ত অন্তর দিয়ে গ্রহণ করতে পারছেন না। আশ্চর্য, এই সোজা কথাটা বুঝতে তার এত সময় লাগল। নিজের শোবার ঘর থেকে পাশের বড় ঘরখানায় চলে এলো রানু। সারা মেঝেই ঢালা বিছানা পাতা। মা অসুস্থ বলে তার বিছানা একটু আলাদা করে কোণের দিকে সরানো। আস্তে আস্তে রানু এবার সেই আধময়লা রোগশয্যার পাশে এসে বসে পড়ল। রানুর মা বলল, ও কি, তুই আবার এখানে এলি কেন? তোর না শরীর খারাপ হয়েছে? এখন আর তত খারাপ লাগছে না মা। তারপর মায়ের আরও কাছে ঘেঁষে বসল রানু। রোগা হাতখানা নিজের হাতের মধ্যে তুলে নিয়ে আস্তে আস্তে রানু বলল, বাবা আসুক, এলে একসঙ্গে খাব। দরজার দিকে এগিয়ে গেল রানু, কিন্তু মা আবার পিছু ডাকল, ওরে শোন, কথাটা তোকে বলতে ভুলেই গিয়েছিলাম। কে যে পোড়াচ্ছায় মন হয়েছে আমার। সুনীল এসেছিল, অনেকক্ষণ বসেছিল আমার কাছে। কত কথা আর কত গল্প। চমৎকার স্বভাব ছেলেটির। শুনব না করে রানু এবার বাইরে চলে এলো।
তাদের শোয়ার ঘর আর রান্নাঘরের মাঝখানে ছোট্ট একটু উঠোন, সেই উঠোনের বরাবর মাথার উপরে এক ফালি আকাশ। রানু তাকিয়ে দেখল সেই আকাশটুকু কখন যেন তারায় তারায় ভর্তি হয়ে গেছে। আশ্চর্য আকাশ, আর আরও সুন্দর এই পৃথিবী। রানু মনে মনে ভাবল, সে যদি না হতো তাহলে এই বিশাল আকাশ আর বিপুলা পৃথিবীর হয়তো কিছুই এসে যেত না। কিন্তু কোনো না কোনোভাবে রানু যখন একবার এসে পড়েছে, তখন এর চেয়ে বড় কথার কিছুই নেই। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা রানু যদি না হতো। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।